স্যার স্যার দেখেন আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এক্সাম্পল থ্রিতে ছিলাম। ওকে, এখানে তোমাদের একটা সিঙ্গেল রুমে হয়তো অনেক রকম মাল্টিপল ফিক্সচার এন্ড ফিটিং রাখা হয়েছে। ওকে, এখানে যেমন তোমাদের ফর দ্য ফার্স্ট টাইম টিভি আনা হয়েছে। নর্মালি আমরা তো দেখেছি যে আমাদের ল্যাম্প, ফ্লোরোসেন্ট ল্যাম্প, তারপরে ফ্যান, এগুলো থাকলে কিরকম হবে। সেই সাথে তোমাদের নতুন যেটা আসছে সেটা হলো একটা সকেট আর একটা হলো কি টিভি, তাই তো? এখন এটার কন্ডুইট লেয়ারটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আমি একটু কুইকলি ড্র করে ফেলবো, এখানে এঁকে ফেলবো। ওকে, তো তোমাদের যদি দেখি এখানে তোমাদের এই সুইচ বোর্ড থেকে আমার ফ্যান পর্যন্ত একটা কন্ডুইট যাবে এবং সুইচ বোর্ডের এখানে সেটা ডাউন, গোয়িং ডাউন হবে। ওকে, ফ্যানের এখানে কোনো গোয়িং ডাউন নেই, কারণ এটা সিলিং লেভেল আছে। আর এখান থেকে আবার যখন এই লাইট পর্যন্ত যাবে তখনও গোয়িং ডাউন আসবে। আর এখান থেকে আমরা এই দুই সাইডে দুইটা লাইটকে পাওয়ার করতে পারি। সো এখানে কন্ডুইট গোয়িং ডাউন আসবে আর এই দিকটায় এই পর্যন্ত কন্ডুইট গোয়িং ডাউন আসবে। এবং অবশ্যই কি তোমাদের বলেছিলাম যে এই সিলিং ফ্লোরোসেন্ট ল্যাম্পটা অবশ্যই কি ওয়ালের সাথে লাগানো হবে, এরকম গ্যাপ দিলে হবে না, এখানে একটু ভুল আছে আর কি। আর এই দুই জায়গা থেকে ধরো তোমার এটার জন্য আলাদা করে এদিকে কোনো কন্ডুইট না এঁকে, কারণ বেশি কন্ডুইট দিলে কি হবে, আমার সিলিং এর স্ট্রেংথ দুর্বল হয়ে যাবে, তাই না, উইক হয়ে যাবে। এর জন্য আমরা এই কন্ডুইটটা ইউজ করেই ফার্দার এখান থেকে এখানে কন্ডুইট টানতে পারি। তো এখান থেকে আবার টানবো যখন এদিকে গোয়িং ডাউন হবে, কারণ টিভির যেটা, টিভিকে পাওয়ার করার জন্য আমার যে সকেটটা লাগবে সেটা হলো কি সকেটের স্কার্টিং লেভেল, তাই না, PS1। টিটা দিয়ে বুঝাচ্ছে টিভির জন্য সকেট, বাট এটা স্কার্টিং লেভেলে থাকে। যদি আমরা একটু দেখে আসি আমাদের শুরুতে যে তোমাদের কিছু লিস্ট অফ ফিক্সচারের যে ইয়াটা ছিল, টিভিটা হলো কি স্কার্টিং লেভেলে। যেহেতু এটা স্কার্টিং লেভেলে, সো আমরা আলাদা করে স্কার্টিং লেভেল বলি না। টিএস মানে হলো টিভির জন্য সকেট এট স্কার্টিং লেভেল। আচ্ছা, তো একইভাবে আমরা এই ফ্লোরোসেন্ট ল্যাম্প থেকে কিন্তু আমরা চাইলে এই সকেটের টেবিল হাইটে যেটা, সেটাকেও আমরা পাওয়ার দিয়ে দিতে পারি। এটাও গোয়িং ডাউন হবে। কেন? কারণ লিন্টেল লেভেল থেকে টেবিল হাইট পর্যন্ত যাবে। এখন এই পর্যন্ত হলো তোমাদেরকে, আমরা তো ফিক্সচার্স এন্ড ফিটিংস লেআউটটা অলরেডি দেখেছি এবং সেখানে লেজেন্ডেও তোমাদের সবকিছু বলা আছে যে সুইচ বোর্ড কনসিল, তার সাথে ওয়াল ব্র্যাকেট লাইট, সিলিং ফ্যান, টিভি অ্যান্টেনা সকেট। আচ্ছা, টিভি অ্যান্টেনা সকেটটা তোমার এখানে একটু এরকম আসবে, যে দুটো ড্যাশ। ওকে, এরকম দুটো ড্যাশ হবে। আর এটা হলো তোমাদের একটা 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেটের টেবিল হাইট আর 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেটের স্কার্টিং লেভেল ফর টিভি। আর কি কোনো কিছু বাদ আছে? বাকি সবকিছু এখানে লেবেল করা আছে। সো ফিক্সচার্স এন্ড ফিটিংস ইয়াতে তোমার এটাই থাকবে। আর যখন আমরা কন্ডুইটে যাব, কিছু সিম্পলিফিকেশন হবে। যেমন তিনটা লাইট A1 A2 C1, তাই না, A1 A2 C1 সবগুলোকে আমরা কি বুঝাবো সিঙ্গেল এল দিয়ে, তাই না, এরকম লাইট দিয়ে বুঝাবো। যদি আমরা একটু দেখি নিচের ইয়াটায়, দেখবো তিনটে কিন্তু লাইট। এই যে দেখো তোমাদের তিনটা লাইট আসলে এল দিয়ে বোঝানো হচ্ছে। কারণ আমার এখানে আসলে দেখার দরকার নাই কি ধরনের লাইট। কন্ডুইটে আমরা শুধুমাত্র সিম্পলিফাইড যেটা আর কি কমন একটা এল দিয়ে বুঝাবো। সকেট গুলো তোমার এস দিয়ে বুঝায়, শুধুমাত্র টেবিল হাইটেরটা তোমার টি দিয়ে বোঝানো হবে। টেবিল হাইটেরটাকে তোমাকে টি দিয়ে বোঝানো হবে, আদার দেন দ্যাট বাকিগুলোকে এস দিয়ে বোঝানো হবে। আর টিভি অ্যান্টেনাসটাকে মনে হয় TV1 দিয়ে বোঝানো হচ্ছে নাকি, ওইটা তোমাদের অ্যাজ ইট ইজ দেওয়া আছে। সকেটগুলো হলো এস এবং টি, আর ফ্যান হলো তোমাদের এফ। এই হলো তোমাদের সিম্পলিফাইড কন্ডুইট লেআউটের জন্য সিম্বলগুলো ইউজ করতে হবে। এবং সেগুলো অবশ্যই লেজেন্ডে বলে দিবা যে এল মানে হলো তোমার আউটলেট এট লিন্টেল লেভেল, তাই না। এখানে তোমাদের যদি দেখি আমরা যে লেজেন্ডে তোমাদের থাকবে কি সকেট আউটলেট এট স্কার্টিং হাইট, সকেট আউটলেট এট টেবিল হাইট, আর এল গুলো হলো তোমার ওয়াল আউটলেট এট লিন্টেল লেভেল। হলো লিন্টেল লেভেলে। ওকে, আচ্ছা, এরপর তোমাদের কন্ডুইট তো টানা হলো। এখন কন্ডুইট টানার পর কি করতে হয়? কন্ডুইট গুলোকে লেবেলিং করতে হয়, তাই না, যে আমার এটার ভিতর দিয়ে কয়টা তার যাবে, তাই তো। সো আমরা যদি একটু দেখি, আমাদের সুইচ বোর্ডে যখন যাবে সবচেয়ে বেশি তার যাবে সুইচ বোর্ডে। আর আমাদের তাহলে লেবেলিং করতে হবে একদম দূর থেকে, সবচেয়ে ফার্থেস্ট পয়েন্ট, তাই না। যেমন এটা, এখানে কি পরিমাণ তার যাবে বলো, কয়টা তার লাগবে? দুইটা 1.5 মিলিমিটার স্কয়ার। সো এটার নাম দিলাম আমরা C1। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখবা যে আমরা
এগুলোর নাম যখন লাইটগুলোকে দিচ্ছি A1 A2 আবার ফ্লোরোসেন্ট ল্যাম্পকে দিচ্ছি C1, এটা তো কন্ডুইটের সাথে মিলে যায়। যদিও C1টা আমরা ইউজ করব ইয়াতে ফিক্সচারস এন্ড ফিটিংস লেআউটে, তোমরা চাইলে C1 এর জায়গায় একটা ডিফারেন্ট নাম দিতে পারো, D1 দাও, ঠিক আছে? ফ্লোরোসেন্ট ল্যাম্পের জন্য D1, F1 দিও না, কারণ F1 আবার ফ্যানের সাথে মিলে যাবে, তাহলে কি কন্ডুইট লেবেলিং এর সাথে এটা মিলবে না। ওকে, তো এখানে তোমার দুইটা তার লাগবে C1 কে আমি এখানে লেবেল করে দিব। C1 হলো তোমার 2 ইনটু 1.5 মিলিমিটার স্কয়ারের তার। আচ্ছা, এখানে তাহলে কয়টা লাগবে? আচ্ছা, এখানে C1 লাগবে, এখানে কয়টা লাগবে? এখান থেকে কিন্তু আবার এদিকে তার গেছে, তাই না? তো আমাকে এটাকে সবার আগে লেবেল করতে হবে। এটাতে কি পরিমাণ তার লাগবে? C1 দুইটা লাগবে। আর এখানে কয়টা লাগবে? চারটা। এখানে চারটা। সো C2 দিলাম, C2 কে আমি এখানে লেবেল করে দিয়েছি, C2 হলো 4 টাইমস 1.5 মিলিমিটার স্কয়ার। তাহলে দুই জোড়া এরকম তার আছে C1 এর মধ্যে। সিমিলারলি এখানে যদি যাই, আগে আমাকে এটা লেবেল করে আসতে হবে। এটার নাম দিচ্ছি আমি C1 আর এটার নাম দিচ্ছি আমি C2, ঠিক আছে? দুই জোড়া। এখন আমাকে বলো যে এই জায়গায় কতগুলো তার আসবে, হিসাব করে বলতে হবে। তোমরা যদি এই তিনটা যোগ করো সেখান থেকে বের করতে পারবা। এখানে দুই জোড়া, এখানে দুই জোড়া, ঠিক আছে? 10টা স্যার। 10টা না, 12টা লাগবে। কারণ দেখো এখানে দুই জোড়া, এখানে দুই জোড়া, 4, আর এটার এক জোড়া 5, আর ফ্যানের নিজস্ব একটা জোড়া থাকবে। অলওয়েজ কি +1 করতে হবে। মনে রাখবা যখন এরকম যোগ করবে অবশ্যই লাস্টে +1 করে দিবে, কারণ এই ইকুইপমেন্টের নিজস্ব একটা দুই জোড়া তার লাগবে। সো 2 2 1 5 জোড়া, আর এটা একটা হলো 6, মানে C6 লাগবে। এরকম C6 নাম দিলাম আমরা। 6 মানে হলো তোমার 12 ইনটু 1.5 মিলিমিটার স্কয়ার। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, থাকা উচিত না। ওকে, সিম্পল। আচ্ছা, সো এটা ছিল তোমাদের একটা সিম্পলিফাইড কন্ডুইট ডায়াগ্রাম। এখন কন্ডুইটের পরে আমাদের কি করতে হবে? এরপর হলো আমাদের সুইচ বোর্ড। আমরা যদি একটু যাই কন্ডুইটে, এই যে দেখো তোমাদের এখানে C1 C1, এগুলো C1, এগুলো হলো C2, আর এটা হলো তোমাদের C6, যেটা বললাম যে 6 জোড়া, তাই না? 6 জোড়া তার লাগবে। সো কন্ডুইট লেবেলিং এর পরে এরপর তোমার কন্ডুইট ডায়াগ্রামের কাজ মানে শেষ। তারপরে যেতে হবে সুইচ বোর্ড ডায়াগ্রাম। তো সুইচ বোর্ড যেহেতু একটাই, সেটা আসলে খুব একটা কঠিন কিছু হবে না। আমার ধর একটা SB1 নাম দিয়ে দিলাম, SB1, এটা একটা আমার সুইচ বোর্ড। এটার সাথে কয়টা ফিক্সচার ফিটিং কানেক্টেড? 1 2, এখানে হলো। আচ্ছা, এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমার এই C1 যেটা, এটা কিন্তু TS1 এর জন্য, মানে আমার সকেটটাকে পাওয়ার করার জন্য ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তার নিয়ে আসা হয়েছে। এখন টিভি যে ডিশের তার, তাই না? অ্যান্টেনা কেবল, কেবল যেটা অ্যান্টেনা কেবল, সেটা কোথা থেকে আসবে? নরমালি সেটা কিন্তু এই বাসাবাড়ির ইলেকট্রিক্যাল তারের সাথে আসে না, সেটা আসে বাইরে। ধরো তোমার এটার জন্য আলাদা একটা কন্ডুইট, যেটা মনে করো বেসমেন্ট থেকে ডিরেক্টলি প্রতিটা ফ্লোরে। তো সেটাকে আমরা ডিফারেন্ট ভাবে দেখাতে পারি। ধরো তোমার এটাকে এভাবে দেখাই দিলাম বাইরে থেকে, বা অনেক সময় যে এভাবে আঁকা হয়, দেখো এইভাবে আঁকা হয়, তোমার এটাকে এভাবে দেখানো হয়, মানে এটা বাইরে থেকে আসছে। তো তোমার যদি একটা ধরো 5 তলা বিল্ডিং থাকে, এরকম 5 তলা বিল্ডিং, যদি এরকম 5টা ফ্লোর থাকে, তখন কি তোমার ধরো বেসমেন্ট বা গ্রাউন্ড ফ্লোর হয়তো তোমার জন্য একটা ডিশ বক্স আছে, তাই তো? ডিশ অ্যান্টেনা। তো সেখান থেকে প্রত্যেকটা ফ্লোরে তোমার উঠে যাবে, তাই না? এখান থেকে ধরো এই বরাবরই ধরো কন্ডুইটটা উঠলো আমার। তো প্রত্যেকটা ফ্লোরের ওই বরাবর টিভিটা যেখানে বসানো আছে, টিভির পয়েন্ট, সেই বরাবর ধরো একটা কন্ডুইট দিয়ে দিল। এখান থেকে কন্ডুইট দিয়ে দিলে প্রতিটা ফ্লোরে তোমার ওই কন্ডুইট আউটলেট চলে যাবে। তার মানে এটাকে আমরা জাস্ট বাইরে থেকে দেখাই দিই, আমাদের তো ভিতরে দেখানোর দরকার নাই। সো আমরা যদি এভাবে দেখাই দিই, ইট মিনস আমরা এই কেবলটা আসলে ডিস্ট্রিবিউশন বক্স থেকে আসে নাই বা সুইচ বোর্ড থেকে আসে নাই, এটা বাইরে থেকে আসছে। বাইরে বলতে আমরা বুঝবো যে এরকম হয়তো বেসমেন্ট একটা ডিশের জন্য আলাদা পোর্ট বা বক্স আছে, সেখান থেকে প্রতিটা ফ্লোরে কন্ডুইট চলে গেছে, এবং সেখান থেকে তোমার টেনে নেওয়া হবে রেসপেক্টিভ ফ্লোরের টিভির জন্য আউটলেট, ঠিক আছে? সো আমরা এটাকে কখনো যদি আমরা এরকম টিভি অ্যান্টেনা কেবল পাই, আমরা এটাকে বাইরে থেকে দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসলে তোমার সুইচ বোর্ড ডায়াগ্রামে, যে সুইচ বোর্ড ডায়াগ্রাম আমার ইকুইপমেন্ট টোটাল কয়টা আছে? এই সকেট 2টা, লাইট 3টা, মানে 5টা, আর ফ্যান একটা, 6টা, টোটাল কিন্তু 6টা ইকুইপমেন্ট, তাই তো? তো 6টা ইকুইপমেন্টের মধ্যে আমরা যদি এখন লেবেলিং করি, সবার আগে ধর 3টা লাইট দিয়ে দিলাম, A1 A2 আর D1। তো আমার ইয়াগুলো হবে এরকম যে এখানে সুইচ দিয়ে দিতে হবে, এটা হলো A1, এটা হলো A2, আর একটা হলো কি D1। D1 হলো তোমার ফ্লোরোসেন্ট ল্যাম্পটা। আমি যেহেতু এখানে নাম দিয়েছি D, সো আমি এটাকে আমার কনভেনশন অনুযায়ী ফলো করলাম, D1 দিলাম।
আর এরপরে তোমার ফ্যান আছে, একটা ফ্যানের সাথে কি রেগুলেটর দিতে হয় আমার, তাই না? ফ্যানের সাথে সুইচের পর একটা রেগুলেটর থাকে, রেগুলেটরের পরে এটা হলো ফ্যান F1। আর কি বাকি থাকে বলো? চারটা গেল। সকেট দুইটা বাকি, তাই না? একটা হলো টেবিল হাইটের সকেট, একটা হলো টিভির জন্য সকেট, TS1 আর ST1। আচ্ছা, এখন যেটা বলেছিলাম যে সকেটের লেবেলিং গুলো একটু ডিফারেন্ট। যদি সকেটটা সুইচ বোর্ডে থাকে, ধরো তোমার এখানে এইভাবে করে সকেটটা এখানে দেওয়া আছে সুইচ বোর্ডের মধ্যে, তখন তোমার শুধুমাত্র সুইচ আসবে সকেটের সাথে, আদারওয়াইজ সকেটের সাথে সুইচ আসবে না, কারণ এই সুইচগুলো হলো তোমাদের সুইচ বোর্ডে কয়টা সুইচ আছে সেগুলো পাবো আমরা এখান থেকে। সো এটা তোমাদের ডিরেক্টলি এখানে চলে যাবে এভাবে করে। এটা চলে, একটা চলে যাবে হলো TS1 আর একটা চলে যাবে ST1। একটু বাঁকা করে রাখলাম ST1, ঠিক আছে? যে এই দুটো সকেটে আসলে কোনো সুইচ আসবে না, কেন? কারণ এই দুইটার সুইচ কিন্তু আসলে সুইচ বোর্ডে থাকবে না, ঠিক আছে? এই দুটো সুইচ আসলে ওদের নিজস্ব মডিউল বা প্যানেলের মধ্যে থাকবে। এগুলো তো একটা প্যানেলের মধ্যে থাকে, তাই না? সো ওই প্যানেলটার মধ্যে থাকবে। সো আমরা যদি একটু দেখি, চেক করি যে আমাদের টোটাল 6টা ইকুইপমেন্ট, তার মধ্যে দুইটা আবার স্ট্রেট লাইন, কোনো সুইচ ছাড়া। সো দেখবে যে তোমরা এখানে ওই হুবহু এটার সাথে মিলে যাবে। সো এই এক্সাম্পলে আমরা যেটা দেখলাম সেটা হলো একটা রুম যেটার মধ্যে অনেক রকম ফিক্সচার্স এবং ফিটিংস আছে। তো তোমাদের যেটা হবে প্র্যাকটিক্যাল লেভেলে কিন্তু এরকম একটা রুমে অ্যাটলিস্ট এরকম টাইপের ফিটিংস থাকবেই, তাই না? লাইট, ফ্যান, টিভি, অনেক সময় এসিও থাকে, ঠিক আছে? তো এরকম থাকতেই পারে। সো আমরা এখান থেকে যেটা বুঝবো সেটা হলো এরকম মাল্টিপল, ইনফ্যাক্ট মানে প্রতিটা রুমে এরকম মাল্টিপল অ্যাপ্লায়েন্স থাকতেই পারে। সো সেটার জন্য আমাদের জন্য আসলে খুব একটা কঠিন কিছু না। এখন আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখবো মাল্টিপল রুমের। ওকে, আমরা যদি এর পরের এক্সাম্পলটা যাই, সেটা হলো তোমাদের একটা 2 বেডরুম। ধরো দুইটা রুম এরকম দেওয়া আছে, এটা তো একটা 2 রুম অ্যাপার্টমেন্ট যেখানে তোমাদের পাশাপাশি দুইটা রুম আছে। তো এটার মেইন ডোরটা কোনটা তাহলে? আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে কয়টা এক্সাম্পল দেখলাম কোনোটাতেই কিন্তু আমরা আসলে মেইন ডিস্ট্রিবিউশন বক্সটা এখনো পাইনি, ঠিক আছে? আমরা শুধুমাত্র সুইচ বোর্ড লেভেল পর্যন্তই আছি। এরপরে তোমাদের মেইন ডিস্ট্রিবিউশন বক্স থাকে, যেটা হলো বাসার বাইরে থাকে নরমালি। তো মেইন ডিস্ট্রিবিউশন বক্স আমরা আরো বড় এক্সাম্পলে যাব যখন, তখন দেখবো যে মাল্টিপল রুম যখন থাকবে। দুইটা রুম আমরা আসলে আপাতত দেখাচ্ছি না, হয়তো সামনের এক্সাম্পল গুলো থাকবে। এখন আমরা আপাতত এই এক্সাম্পলটা দেখবো। এটা একটা 2 রুম অ্যাপার্টমেন্ট হতে পারে। এটার মেইন এন্ট্রান্সটা কোন দিকে? এই যে এখানে, তাই না? এটা হলো এটার মেইন এন্ট্রান্স। দরজা দিয়ে দিলাম, এটা হলো দরজাটা। তো এটা আমার মেইন এন্ট্রান্স। আর এখানে তোমার এই রুমে আসার পর এই রুম থেকে আবার এই রুমে যেতে হয়। সো এই রুমের থেকে আসলে বের হওয়ার অন্য কোনো রাস্তা নেই, এই রুমের মাধ্যমে বের হতে হবে। আচ্ছা, সমস্যা নাই। সো সুইচ বোর্ড গুলো কোথায় বসে? সবার আগে বসাতে হবে সুইচ বোর্ড। যদি তোমাদের কোনো ফিটিংস কিছু না দেওয়া থাকে, সবার আগে সুইচ বোর্ড বসাবো। সো এই রুমের জন্য সুইচ বোর্ডটা হলো এন্ট্রান্সের কাছে কোনো এক জায়গায় রাখতে হবে। আর এই রুমটার জন্য এন্ট্রান্সের এই সাইডেও হতে পারে, আবার এই সাইডেও হতে পারে, মানে এন্ট্রান্সের কাছাকাছি কোথাও। এখানে একটা দরজা আছে, যে কোনো ধরনের দরজা থাকতে পারে, তাই তো? তো এন্ট্রান্সের কাছে আমরা সুইচ বোর্ডটা রাখবো। এটা হলো আমার SB1 সুইচ বোর্ড 1, আর এটা হলো আমার সুইচ বোর্ড 2 SB2। লেবেলিং করে দিলাম। এখন ইকুইপমেন্ট ধরো তোমাকে এমন ভাবে বলা আছে যে প্রতিটা রুমে তোমার ফ্যান থাকবে। সো দুইটা করে ফ্যান দেওয়া আছে, F1 F2। আর ধরো লাইট অ্যাটলিস্ট একটা করে থাকতে হবে। সো এই রুমে একটা করে লাইট দিছে, আর এখানে আবার অনেকগুলো লাইট দিছে, এখানে 3টা লাইট দিছে। একটা হলো A1, একটা হলো A2, একটা হলো ফ্লোরোসেন্ট ল্যাম্প C1। এখানেও আবার ওই ভুলটা করছে, সেটা হলো তোমার একটু দূরে দিয়ে দিছে। এটা আসলে তোমার ওয়ালের সাথে লাগানো হতে হবে, ওয়ালের সাথে লাগানো থাকবে। আপাতত আমি এটা মুছে দিচ্ছি। আর এটার নামটা আমরা C1 না দিয়ে আমরা D1 বলবো, কারণ সি হলো কন্ডুইটের সাথে মিলে যায়। D1 দিলাম। আচ্ছা, এটা আমার ধরো লিভিং রুম হতে পারে, যার কারণে এখানে তোমার টিভির অ্যান্টেনা দেওয়া হয়েছে এখানে, যে টিভি, আর যেখানে তোমার টিভি ডিশ অ্যান্টেনা কেবল থাকবে, সে সাথে এই টিভির জন্য একটা সকেট দিতে হবে স্কার্টিং লেভেলে, ঠিক আছে? TS1। আর এখানে তোমার এখানে একটা সকেট দেওয়া হয়েছে SS। SS কি বলতো? সুইচের সার্কিট লেভেল। হ্যাঁ, সুইচ বোর্ড লেভেলে, ঠিক আছে? 2 পিন অ্যাম্পিয়ার সকেট, 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট এট সুইচ বোর্ড লেভেল। সুইচ বোর্ড লেভেলটা কোনটা বলো তো? এটা কি তোমার লিন্টেল লেভেল
আবার লাইটটা দেওয়া হয়েছে সেন্টারে না, একদম এক কোনায়। সো এই জায়গায় অনেক অন্ধকার থাকবে। সো বেটার হয় তুমি যদি এই দুইটা ওয়ালে দুইটা ব্র্যাকেট লাইট বসাও, অথবা এখানে যদি একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প বসাও। তো তোমরা যখন নিজেরা ডিজাইন করবা চাইলে একটু লাইট বাড়ায় দিতে পারো, তাই না? মিনিমাম হয়তো 3টা ওয়ালে লাইট থাকলে ভালো, 4 ওয়ালেও দেওয়া যায়। তোমরা অ্যাটলিস্ট 3টা ওয়ালে রাখা উচিত ভালো লেভেলের লাইটিং রাখার জন্য। আচ্ছা, আমরা আপাতত ওদের গিভেন ফিক্সারস এন্ড ফিটিংস এর উপর এখন কন্ডুইট টানবো। ওকে, আর সকেটগুলো একটু দেখি। সকেটগুলো এখানে দেখবেন একটা সুইচ বোর্ড লেভেলে, সুইচ বোর্ডের মধ্যে একটা সকেট আছে। সকেট এট সুইচ বোর্ড লেভেল, কিন্তু সুইচ বোর্ডের মধ্যে। যখনই এরকম থাকবে মাল্টিপল, তখন একটা অ্যারো দিয়ে দেখায় দেয়। সিমিলারলি এই সুইচ বোর্ডের মধ্যে একটা সকেট দেওয়া আছে, আর এই সকেটটা হলো সুইচ বোর্ডের বাইরে, তবে সুইচ বোর্ড হাইটে, এবং এটা হলো এই লাইটটার নিচে অবশ্যই। এখন আমাদেরকে কন্ডুইট টানতে হবে, তাই তো? সো কন্ডুইট যদি টানতে হয় তাহলে আমরা কিভাবে কন্ডুইট টানবো দেখি। শুরু করবো হলো সুইচ বোর্ড 1 থেকে, ঠিক আছে? তো আমরা যদি সুইচ বোর্ড 1 থেকে শুরু করি, সবার আগে ধরো এই সুইচ বোর্ড থেকে ফ্যানকে আমরা কন্ডুইট দিলাম। এটা হলো গোয়িং ডাউন আসবে, তাই না? সুইচ বোর্ড লেভেল পর্যন্ত নামতে হবে, আর ফ্যান সিলিং এ যেহেতু আছে এটা এখানেই থাকবে। এরপর এটাকে আমরা এই লাইটটাকে পাওয়ার করতে পারি। এখন চাইলে এখান থেকেও টিভি কে পাওয়ার করা যায়, আবার এখান থেকেও দেওয়া যায়। সো মাঝখান থেকে টানলে আমার কাছে মনে হয় বিল্ডিং এর হয়তো স্ট্রেংথ কমে যেতে পারে। তোমাদের এই এক্সাম্পলে ওরা যেভাবে টেনেছে সেটা হলো এখান থেকে কন্ডুইট টেনে এটাকে পাওয়ার করা হচ্ছে টিভির সকেটটাকে। ওকে, আর এটা তো বাইরে থেকে আসবে, অ্যান্টেনার ডিশ কেবল, এটাকে আমরা বাইরে থেকে ভাবে দেখাই দিলাম। ওকে, এটা বাইরে থেকে আসবে। এখন আমরা এইটাকে ইউজ করে এই লাইটটাকে পাওয়ার করতে পারি। এখানে দিলাম। এখন এখান থেকে এটাকে কিভাবে পাওয়ার করবো বলতো? আলাদা আর কোনো ওয়ে তো নাই, তাই না? সো আমাকে চাইলে আমরা এখান থেকে টানতে পারি, এখান থেকে আমরা এটাকে টানবো। ওকে, এই যে পাওয়ার করবো, একটু বাঁকা হয়েছে, এটাকে হয়তো একটু সোজা করে রাখতে হবে, সোজা করে রাখতে হবে। সো এখানে পাওয়ার করলাম। এখানে যদিও ভার্টিক্যালি নিচে একটা কন্ডুইট নামবে, তাই না? এই লাইট থেকে কিন্তু ভার্টিক্যালি এখানে নামবে একটা কন্ডুইট, বাট সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি আপাতত। আচ্ছা, বাট এটা আমরা লেবেলিং এ বুঝাই দিব। যেহেতু আমরা ভার্টিক্যালি দেখাতে পারছি না, আমরা এখানে লেবেলিং এ বুঝাই দিব যে এই দুইটার জন্য আসলে 2 জোড়া তার গেছে। আচ্ছা, এখন আমাদের যেহেতু মাল্টিপল রুম, আমাদের বলেছিলাম কি যে যখনই আমাদের মাল্টিপল রুম থাকবে, আমরা কিন্তু একটা সুইচ বোর্ড থেকে আরেকটা সুইচ বোর্ডকে পাওয়ার করব, তাই না? আমরা এই SB1 থেকে SB2 কে পাওয়ার করব। কারণ আমাদের আবার ব্যাপার আছে, তোমাদের ধরো যদি 10টা সুইচ বোর্ড থাকে, আমরা কি একটা থেকে বাকি 9টাকে পাওয়ার করব? সেটাও কিন্তু না। আমরা হয়তো SB1 বা একটা সুইচ বোর্ড থেকে 3-4টাকে পাওয়ার করব, বাট এর বেশি না। ওকে, লাগলে আমাদের যদি 10টা এরকম সুইচ বোর্ড থাকে 10টা রুমের জন্য, আমরা হয়তো 5টা করে গ্রুপিং করতে পারি। তা আমরা SB1 কে 2, 3, 4, 5 পর্যন্ত পাওয়ার করতে পারি। SB6 কে আবার আলাদা করে পাওয়ার করব, সেটা থেকে আবার 7, 8, 9, 10 পর্যন্ত পাওয়ার করতে পারি। তাহলে কি একটা মানে এগুলো বিভিন্ন সাব গ্রুপ করে দিতে হবে। একটা সুইচ বোর্ড থেকে আমরা মাল্টিপল 3-4টাকে করব, বাট অবশ্যই 10-20টা করব। তাহলে কি একটা নষ্ট হলে আসলে সবগুলোই নষ্ট হবে। যদিও এখানে একই রকম হবে, বাট আসলে কি প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়ালি আসলে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে টানা যায় না, টানলে জিনিসটা অনেক প্রবলেমেটিক হয়, তাই তো? এই জন্য আর কি আমরা হয়তো একটা কি দুইটা সুইচ বোর্ডকে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে পাওয়ার করব। যদি বেশি সংখ্যক হয় তাহলে আমরা বিভিন্ন সাব গ্রুপ করে দিব। আচ্ছা, সো আমরা এবার ফিরত যাই ডিজাইনে। এখান থেকে এখন আমরা বলবো যে এই সুইচ বোর্ড 1 থেকে সুইচ বোর্ড 2 কে পাওয়ার করব, বাট কিভাবে করব? আমরা কি ডাইরেক্টলি এখান থেকে তার টেনে দিব? এটাও করা যেতে পারে, বাট তোমাদের দেখবা যে এখানে যেটা করা হয়েছে এই কন্ডুইটটাকে ইউজ করছে। তাহলে কি আমার কন্ডুইটের সংখ্যা কম হবে, কারণ অলরেডি কিন্তু এখান থেকে এদিকে যাওয়া লাগবে, তাই তো?
সো ওরা যেটা করছে সেটা হলো এই কন্ডুইট পর্যন্ত সুইচ বোর্ড 1 থেকে তো আমার এই কন্ডুইট পর্যন্ত আসাই যায়, এটা থেকে ইউজ করে এই সুইচ বোর্ডটাকে তারা পাওয়ার করছে, এখানে এই সুইচ বোর্ডটাকে তারা পাওয়ার করছে। ওকে, তো এই কন্ডুইট ইউজ করে আমি SB1 থেকে SB2 পর্যন্ত SB2 কে পাওয়ার করব। কারণ SB2 থেকে আমার কয়টা অ্যাপ্লায়েন্স পাওয়ার করতে হবে, F2 এবং H3 কে। সো ওরা যেটা করছে সেটা হলো তোমার একটা ওয়ে হতে পারে তোমরা এটার মাধ্যমে এইদিকে আসতে পারো, অথবা তোমার এই কন্ডুইটটা যেহেতু আমার এই পর্যন্ত আসতেছে, এখান থেকে আবার এই পর্যন্ত কন্ডুইট নিয়ে আসবে, বুঝা গেল? এখানে যেটা হলো আমার কম ডিসটেন্সটা কম লাগতেছে, কন্ডুইটের সংখ্যা কম লাগতেছে বা লেন্থটাও কম লাগতেছে, এবং এই সুইচ বোর্ড থেকে আবার এই F1 কে পাওয়ার করব। সো আমরা একটু ভালো মতো দেখি তাহলে। এখন দেখো যে কিভাবে সুইচ বোর্ড 1 থেকে, এটা কিন্তু তোমাদের জন্য একটু নতুন, কারণ আমরা মাল্টিপল রুমের এক্সাম্পল আগে দেখি নাই এখনো, এটাই আছে ফার্স্ট। সো সুইচ বোর্ড 1 থেকে আমরা ডাইরেক্টলি সুইচ বোর্ড 2 তে যেতে পারতাম, আর সেটা আসলে কি রুমের মাঝখান দিয়ে যাওয়া হতো। সো আমার যেহেতু এইখান থেকে অলরেডি এই পর্যন্ত আসা হয়েছে, এবং এটাকে যখন পাওয়ার করব তখন তো আমার এদিকে আসতে হবে, তাই না? সো আমরা এর জন্য এই রাস্তাটাকে ইউজ করলাম। তো সুইচ বোর্ড 1 থেকে আমরা সুইচ বোর্ড 2 যেতে পারি এইভাবে, আবার সুইচ বোর্ড 2 থেকে আমরা A3 যেতে পারি এইভাবে, ঠিক আছে? তাহলে কি আমার মিনিমাম নাম্বার অফ কন্ডুইট লাগবে। ফাইনালি F2 টাকে আমরা এখান থেকে ডাইরেক্টলি পাওয়ার করে দিই। এত পর্যন্ত যদি বুঝতে পারো ভালো। এখন তোমাদের অনেকের হয়তো ডিজাইন যখন তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি করতে দিব, কেউ হয়তো এভাবে করতে পারো, কেউ একটু অন্যভাবে করতে পারো, সেটাও সমস্যা নেই, অন্যভাবে করলেও অ্যাকসেপ্টেবল, বাট চেষ্টা করবা যাতে মিনিমাম নাম্বার অফ কন্ডুইট থাকে, তাই না? কারণ এরকম ডিজাইনও কিন্তু হতে পারতো, আর তখন আমার কন্ডুইটের সংখ্যা অনেক বেশি লাগতো, তাই না? আমরা এভাবে না করে আমরা যদি ধরো তোমার সুইচ বোর্ড 1 কে আমরা সুইচ বোর্ড 2 থেকে পাওয়ার করলাম এভাবে করে, আবার সুইচ বোর্ড 2 থেকে ইন্ডিভিজুয়াল এটাকেও পাওয়ার করলাম, আবার এটাকেও পাওয়ার করলাম, তাহলে কি কন্ডুইটের লেন্থ একটু বেশি লাগবে, এই আর কিছু না, তাই তো? আর এই রুমের মধ্যে অনেক বেশি কন্ডুইট টানা হয়ে যাবে। বেশি কন্ডুইট টানা হয়ে গেলে কি বিল্ডিং এর রুফের স্ট্রেংথ কমে যায়। এর জন্য আর কি আমরা চেষ্টা করব যাতে কম সংখ্যক কন্ডুইট দিয়ে আমাদের ওয়্যারিংটা কমপ্লিট করার। ফর দিস রিজন আমরা এর জন্য একটু ঘুরায় নিলাম। তার বেশি লাগবে বাট সমস্যা নাই, তার বেশি লাগলেও আমার কন্ডুইট কম হলে কি বিল্ডিং এর ক্ষতি কম। স্যার কন্ডুইটটা কি স্যার ওয়াল দিয়েও তো যাইতে পারে স্যার? ওয়াল দিয়ে মানে কি তুমি এরকম ঘুরায় ঘুরায় নিয়ে যাবা? হ্যাঁ। আচ্ছা, সেটা তো যেতেই পারে, তাই না? সেটা তো তোমার বাড়ি করে ফেলার পরে তো যদি তোমাকে তার টানতে হয় তখন তুমি বাইরে দিয়ে নিবা, বাট তুমি যখন বিল্ডিং করার আগে ডিজাইন করবা তোমার তো বাইরে দিয়ে নেওয়ার দরকার নেই, তাই না? আমাদের এই কন্ডুইটের সিস্টেমটা আসছে কেন, আমরা বিল্ডিং এ এই কনক্রিট লেভেলের ঢালাই বা সবকিছু করার আগেই আমরা ডিজাইনটা করে ফেলি। তাহলে কি আমরা ওয়ালের ভিতর দিয়ে কনসিল, সবই কিন্তু কনসিল, আমার চোখে পড়বে না, কারণ বাইরে থাকলে অনেক তার হয়ে যায়, অনেক খারাপ লাগে দেখতে, তাই না? তুমি যদি ওই পুরোনো বিল্ডিং গুলোতে যাও সেখানে কিন্তু আগে এরকম কন্ডুইট দিয়ে করা হতো না, তখন দেখা যেত সবই বাইরে থেকে দেখা যায়। কন্ডুইটটা দেওয়া যেতে পারে না স্যার ওয়ালের ভিতর দিয়ে আর কি কনসিল অবস্থায়? এই ওয়ালের ভিতর দিয়ে? হ্যাঁ। পুরোটাই আসলে আবার ওয়ালের ভিতর দিয়ে নেওয়াটা ঠিক না, তাই না? কারণ ওয়ালের ভিতর দিয়ে নিলেও তো তোমার ক্ষতি হবে ওয়ালের, তাই না? সো এই জন্য আর কি মানে সিলিং এর ভিতর দিয়ে নেওয়াটা সুবিধাজনক। এটা তোমাদের হয়তো সিভিলের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা ভালো জানতে পারবে কেন ওয়ালের ভিতর দিয়ে নেয় না। ওয়ালের উপর তো লোড খুব একটা থাকেই না, ওয়াল তো তার সেপারেশন হিসেবে কাজ করে, ওয়ালে দিলে খুব একটা ক্ষতি কি হবে? এটা তোমরা সিভিলের কোনো টিচারকে জিজ্ঞেস করতে পারো, সেটা তারা ভালো হয়তো স্ট্রাকচারের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারে। বা তোমাদের এই সিলিং এ কিন্তু তোমাদের নরমালি কি হয়, ওয়ালের মধ্যে আসবে যখন আমাদের যে গোয়িং ডাউন গুলো যাচ্ছে সেগুলো কিন্তু ওয়ালের ভিতর দিয়েই যাচ্ছে, তাই না? এই ওয়ালের ভিতর দিয়ে কিন্তু কন্ডুইটটা নামবে, যখন এই লিন্টের লেভেল পর্যন্ত যাবে সিলিং থেকে তখন ওয়ালের ভিতর দিয়েই নামবে। বাট পুরো জিনিসটা আসলে ওয়ালের ভিতর দিয়ে নেওয়াটা ফিজিবল না, ঠিক আছে? কারণ তোমার ইটা কিন্তু সাপোর্টিং হিসেবে কাজ করবে না, এখানে যেমন কি তোমার রড থাকবে, তাই না? রডের মাঝখানে তুমি আসলে ওই কন্ডুইটগুলো কিন্তু একদম চ্যাপ্টা হয়ে যাবে না, ঠিক আছে? তো এখানে তোমার আসলে অনেক ব্যাপার আছে আর কি, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করতে হবে যে কেন তোমার পুরোটাই ওয়ালের ভিতর দিয়ে নেয়। তাইলে তো আমরা ওয়ালের ভিতর দিয়ে নিতাম সবগুলো, তাই না? এটাকে আমরা দরজার উপর দিয়ে নিয়ে এভাবে করে দিতে পারতাম। অবশ্যই এটার কোনো একটা সমস্যা আছে, এই জন্য আর কি তোমার এগুলো এই সিলিং এর ভিতর দিয়ে নেয়, কারণ ওই তোমার সিলিং এ তো বিভিন্ন রড থাকে, তাই না? তোমাদের রডের নেটওয়ার্ক থাকে এরকম,
তারপরে তার মাঝখানে আবার ইটার ঢালাই হয়, এরপর আরেকটা রডের মানে লেভেল থাকে। সো এই জিনিসগুলো আসলে তোমরা একটু উপরের লেভেলে গেলে হয়তো দেখবা, যখন তোমাদের স্ট্রাকচারের কোর্স করানো হবে তখন হয়তো তোমাদেরকে বোঝানো হবে। আপাতত আমরা এখানে যে কনভেনশন ফলো করেছে সেটাই ইউজ করব। তো আপাতত আমরা এই কনডুইটটা ইউজ করে সুইচ বোর্ড 2 কে পাওয়ার করব, এবং এই কনডুইটটা ইউজ করে আমরা, যেহেতু আমাদের এত পর্যন্ত আসা হয়ে গিয়েছে এই সুইচ বোর্ড থেকে এই পর্যন্ত, এটাকে ইউজ করে আমরা A3 কে পাওয়ার করব। ওকে, সো এই ছিল আমাদের কনডুইট। যদি আমরা একটু দেখি যে আমাদের নিচের কনডুইট ডায়াগ্রামের সাথে দেখলে দেখবা যে মিলে গেছে। ওকে, যে এটাই কিন্তু ওরা করেছে, যে তোমার ফ্যান থেকে যে এল পর্যন্ত আসলাম এই রাস্তাটাকে ইউজ করে তারা SB2 পর্যন্ত গিয়েছে, এবং SB2 যেহেতু এই পর্যন্ত রাস্তা আছে এখান থেকে এই এলটাকে পাওয়ার করছে। এবং আমরা এই সিম্পলিফাই করে ফেলতে হবে ডায়াগ্রামটাকে। আমাদের লাইট কি A1 A2 A3 D1 প্রত্যেকটার জন্য আমরা কি এল ইউজ করব। যখন কন্ডুইট ডায়াগ্রামে যাব আমাদের এগুলোর জন্য এল ইউজ করতে হবে। এই দেখো যেখানে এল ইউজ করব, এখানে এখানে প্রত্যেকটা এর জায়গায় এল ইউজ করছে। ফ্যানগুলো হলো তোমার এফ, ফ্যানগুলোর জন্য আমরা এফ ইউজ করব। আর সকেটগুলো কোনোটাই টেবিল হাইটে নাই, সবগুলো হলো B2 কে পাওয়ার করার জন্য আরেকটা জোড়া কিন্তু আবার এইখান থেকে আমরা C1 পর্যন্ত, এই যে A3 পর্যন্ত নিয়ে যাচ্ছি। এখানে আমার আসলে দুই জোড়া তার লাগবে C2। ওকে, সো যদি এটা ধরতে পারো খুবই ভালো। C2 কে আমরা লেবেলিং করে দিই। এখানে C2 হলো তোমার 4 × 1.5 mm²। আচ্ছা, তারপরে এবার আসি হলো এখানে, এগুলো তো গেল, এখানে কয় জোড়া তার লাগবে? স্যার 2 জোড়া। একটু খেয়াল ভালো মতো দেখো। প্রথমত 2 জোড়া লাগবে এই লাইটটাকে, লিন্টেল লেভেল এটাকে পাওয়ার করার জন্য। 3 জোড়া স্যার। আরো 2 জোড়া লাগবে, মানে 1 জোড়া লাগবে হলো এটাকে পাওয়ার করার জন্য, 1 জোড়া লাগবে এই এসএস টাকে পাওয়ার করার জন্য, 2 জোড়া চলে গেল। আরেকটা জোড়া কিন্তু তোমার এই সুইচ বোর্ড পর্যন্ত যাবে, তাই না? আমরা কিন্তু এই সুইচ বোর্ড দিয়ে অবশ্যই এই লাইটটাকে কন্ট্রোল করব, এই সুইচ বোর্ড দিয়ে করব। তো এর জন্য আর কি 2 জোড়া লাগতেছে এটার জন্য, এই দুইটার জন্য। আরেক জোড়া যাবে সুইচ বোর্ডে, সেটা যাবে হলো C3। ঠিক আছে, অনেক হয়তো ফার্স্টে ইনিশিয়ালি তোমরা দেখলে C2 বলতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি হবে C3 1.5 mm²। যদি আমরা একটু ভেরিফাই করতে চাই, নিচে দেখি। হ্যাঁ বলো, যেখানে তোমাদের C3 ইউজ করা হয়েছে। স্যার সিতে হচ্ছে 4টা 1.5 না হয়ে স্যার 2টা 1.5 এবং হচ্ছে 2টা 1.5 এর থেকে বড় গজের হওয়ার কথা না, কারণ যেহেতু ফ্যানও চলতেছে আবার লাইট চলতেছে। আচ্ছা, তোমার দেখো এগুলো সবই আসলে কি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট নেবে, বা লেস দেন 1 অ্যাম্পিয়ার। আমার তো 1.5 mm স্কয়ারের গুলো 5 অ্যাম্পিয়ার রেটিং আছে, এগুলো কিন্তু 5 অ্যাম্পিয়ার রেটিং এর তার। সো এটা দিয়ে আসলে তোমার সাপোর্ট করতে পারবে। বুঝছো, আমরা যে এই সুইচ বোর্ডটাকে পাওয়ার করব, এই সুইচ বোর্ডে কিন্তু আসলে খুব একটা বেশি অ্যাপ্লায়েন্স নাই। তো ওরা আসলে 5 অ্যাম্পিয়ার, হেভি লোডের জন্য কিন্তু তখন ক্রাইটেরিয়া আলাদা হবে। ঠিক আছে, এখানে আমরা ধরে নিচ্ছি আপাতত কোনো হেভি লোড কানেক্ট করব না, সবগুলোই আসলে সাম করার পরে 5 অ্যাম্পিয়ারের কম থাকবে, এই অ্যাজাম্পশনে আমরা আসলে এই তারগুলো লেবেল করতেছি। আচ্ছা, এই পর্যন্ত C3 গেল, তারপরে কি থাকবে বলো? এরপরে তোমার স্যার এখানে C3 তে 4 জোড়া হবে না স্যার? কেন এখানে কেন 4 জোড়া হবে বলো? এদিকে গেল 2টা, এখানে গেল 1 জোড়া। যে এটার জন্য আমি একটু ডিফারেন্ট কালি ইউজ করি, তাহলে বুঝতেছি।
ঠিক আছে, এটার জন্য গেল 1 জোড়া, এটার জন্য গেল 2 নাম্বার জোড়া, আর 3 নাম্বার জোড়াটা যাবে হলো এখানে। এই C3 যে তিনটা বললাম 3 জোড়া, 3 জোড়ার একটা জোড়া যাবে এই লাইটটাকে পাওয়ার করার জন্য, একটা যাবে এই সকেটটাকে পাওয়ার করার জন্য, আর একটা যাবে হলো সুইচ বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য। বুঝা গেছে? এখানে লাইট আর সকেটের জন্য এক জোড়া ব্যবহার করা যায় না স্যার? সেটা করা যাবে না, ঠিক আছে, কারণ আমরা মানে এটা নরমালি করা যেত, তুমি যদি সিরিজে দিয়ে দাও তখন তো তোমার সুইচ বোর্ড লেভেল যখন আঁকবা, তখন সুইচ বোর্ড ডায়াগ্রামটা যখন আঁকবা তোমার তখন এরকম হবে আর কি, যে সুইচ তো একটা, তাই না, এই একটা জোড়া তারের জন্য কিন্তু একটা সুইচ, তো ওই সুইচটা অন অফ করলে লাইটও তখন কন্ট্রোলড হবে, আবার সকেটটাও তখন কন্ট্রোল হবে। তুমি যদি লাইটের সুইচটা অফ করে রাখো সকেটে, তখন তুমি পাওয়ার পাবা না। সিম্পল হিসাব, বুঝা গেছে? তুমি যদি এই দুইটাকে সিরিজে কানেক্ট করে দাও এক জোড়া তার দিয়ে, কারণ প্রত্যেকটা কিন্তু আবার রিটার্ন পাথ লাগবে, তাই না, এই এক জোড়া তার দিয়ে তোমার আসলে ওই তুমি যদি লাইট এবং সকেট দুইটাকেই পাওয়ার করো, এখানে ধরো তুমি লাইটটা দিলা, তারপরে তুমি সকেটটাকে দিলা, দিয়ে পাওয়ার করে ফেললা, তাহলে কি হবে, এই একটা সুইচের মাধ্যমে তুমি আসলে দুইটাকে একই সাথে অন অফ করে দিচ্ছ। কেউ যদি লাইটটাকে বন্ধ করে দেয় সকেটে পাওয়ার পাবে না। তুমি যখন ধরো রাতের বেলা ঘুমাবা, তখন তুমি হয়তো এখানে কোনো একটা কিছু কানেক্ট করলা, এখানে ধরো গুড নাইট যে ইয়াগুলা সেগুলো কানেক্ট করলাম, তো সেটা তো কাজ করবে না, কারণ রাত্রেবেলা তুমি লাইট অফ করে ঘুমাবা। সেই জন্য আমাদের ইয়া থাকে হলো আলাদা আলাদা অ্যাপ্লায়েন্স গুলোকে আমরা আলাদা আলাদা সুইচের জন্য আলাদা আলাদা জোড়া তার, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল তিনটা C3 হিসাবটা গেল। এবার এখানে কত লাগবে বলো? দুইটা স্যার এখানে। C1 দিলাম। আচ্ছা, এইখানে এখান থেকে আসতে হবে। টিভির জন্য তাহলে কয়টা লাগবে? টিভির জন্য লাগবে হলো একটা, সো এখানে C1 দিলাম। আর এখানে কয়টা লাগবে? C2 দুই জোড়া স্যার এখানে। দুই জোড়া। আচ্ছা, এবার আসি আসল জায়গায়, এইখানে এই জায়গায় কয়টা লাগবে স্যার? C7। হ্যাঁ, যেমন হিসাব করি, এখানে অলরেডি C3, এই চারটা গুনলেই হবে। এখানে 3 জোড়া, সো C3, এখানে 4 5 6, আর ফ্যানের নিজস্ব একটা C7 এবং C7 আমরা লিখে দিব। C7 এখানে মানে কি? C7 মানে হলো 14 ইনটু 1.5 mm স্কয়ার। ওকে, এখানে একটা অ্যাসাম্পশন যেতে টোটাল তাদের সবগুলোর কারেন্টের টোটাল যেতে 5 অ্যাম্পিয়ার এক্সিড না করে, সেই অ্যাসাম্পশনে আমরা আসলে এই লেভেলটা করলাম। ঠিক আছে, পরে আমরা গিয়ে দেখব যে আমাদের বিভিন্ন ডায়ামিটারের তার ইউজ করছি আমরা, সেটার জন্য আলাদা কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা দেখব। তো আপাতত এটা, হ্যাঁ বলো স্যার। এখানে C3 তে C2 এর জন্য 2 জোড়া, আর ফ্যানের জন্য সরি A1 এর জন্য 1 জোড়া, আর সকেটের জন্য 1 জোড়া, এই মোট 4 জোড়া হওয়ার কথা না স্যার? আবার বলো, এই যে C3 যেটা বুঝতেছ না তোমরা? স্যার, C2 এর জন্য 2 জোড়া, আর A1 এর জন্য 1 জোড়া, আর সকেটের জন্য 1 জোড়া স্যার, এই মোট 4 জোড়া। আচ্ছা, একটু খেয়াল রাখো, এই দুই জোড়াটা কিন্তু আসলে এখান থেকে আসতেছে না, এখান থেকে একটা জোড়া এখানে যাবে, আর S2 SB2 থেকে C1 এ যে তারটা গেছে এইটা হলো তার দ্বিতীয় জোড়া। বুঝা গেছে? এই জন্য বললাম দূর থেকে আসবা, অলওয়েজ দূর থেকে দেখো। এই যে এইখানে যে C1টা, এই তারটার একটা জোড়া এই C2 এর একটা অংশ, আর একটা অংশ হলো এখান থেকে যাচ্ছে। তো তোমরা ওভাবে চিন্তা করলে চারটা পাবা, তাই না? এখানে 2 জোড়া আর এখানে আরো 2টা, 4 জোড়া C4 হবে বলতেছো, বাট অ্যাকচুয়ালি এই C2 এর মধ্যে কিন্তু আসলে 2 জোড়া যে তার একটা জোড়া গিয়েছে হলো এই লাইটে, সেটা কিন্তু এখানে আসে নাই। ঠিক আছে, এই জন্য এখানে এটা C4 হবে না। বুঝা গেছে? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের একটু সুইচ বোর্ড ডায়াগ্রামটা চাইতে হবে। সুইচ বোর্ড ডায়াগ্রামে যখন যাবা, একটা জিনিস তোমাদেরকে বলি নাই, সেটা হলো সুইচ বোর্ড ডায়াগ্রামে লাস্টে এখানে একটা এইভাবে অ্যারো দিতে হয়। আমরা যখন এখানে আঁকছিলাম সেখানে আমাদের এখানে একটা অ্যারো দিতে হবে। এই অ্যারোটা মানে কি? এই অ্যারোটা মানে হলো এটা মেইন ডিস্ট্রিবিউশন বক্সে এমডিবি তে গেছে, মেইন ডিস্ট্রিবিউশন বক্স, কারণ সুইচ বোর্ডটাকে তো কোনো এক জায়গা থেকে পাওয়ার পাইতে হবে, তাই না? তো সেটা আসলে মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে আসে, এটাকে মেইন ডিস্ট্রিবিউশন বক্স এমডিবি থেকে আসে। ঠিক আছে, পুরো নেটওয়ার্কটা আমাদের এমডিবির একটা এক্সাম্পল থাকবে, যেখানে আমরা মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে অনেকগুলো সুইচ বোর্ডকে পাওয়ার করব। একদম লাস্ট এক্সাম্পলটা এটা পাবো আমরা। আপাতত আমরা এখানে ওই সুইচ বোর্ডগুলো কোনো এক জায়গা থেকে পাওয়ার পাচ্ছে, ও তো পাওয়ার দিচ্ছে এগুলোকে, বাট তাকে তো কোনো এক জায়গা থেকে পাওয়ার পেতে হবে, মেইন ডিস্ট্রিবিউশন বক্স। যেহেতু আমরা এখানে কোনো মেইন ডিস্ট্রিবিউশন বক্স দেখাচ্ছি না, এর জন্য আর কি এটা আসে না।
বাট নরমালি থাকা উচিত। একটা কমপ্লিট ডিজাইন আমাদের দেখবা মেইন ডিস্ট্রিবিউশন বক্সটা বাইরে কোনো এক জায়গায় যদি একটা করিডোর হয়, এটা যদি একটা করিডোর হয় দেখবা করিডোরের মধ্যে এখানে তোমাদের মেইন ডিস্ট্রিবিউশন বক্স এবং মিটার বক্স একসাথে থাকে। ঠিক আছে, মেইন ডিস্ট্রিবিউশন বক্স এবং মিটার বক্স দুইটাই একসাথে থাকবে। এখানে একটা বক্স থাকবে, এখানে একটা বক্স থাকবে। এটাও একটা এক্সাম্পল আমরা পাবো। এটা ধরো মিটার বক্স, এটা ধরো মেইন ডিস্ট্রিবিউশন বক্স। তো মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে তখন আমাকে এই পাওয়ার করতে হয় এবং সেটা তার হয় ডিফারেন্ট। আমরা যখন মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে এখানে আনবো সেটার জন্য একটা ডিফারেন্ট রেটিং এর তার নিয়ে আসবো। সবই আমরা দেখবো আস্তে আস্তে। সিম্বলটা মানে হ্যাঁ বলো স্যার, মেইন ডিস্ট্রিবিউশনটা মনে হয় যে ক্রসটা হতে পারে। আচ্ছা আমি একটু দেখে আসি। এটা পাশাপাশি থাকে তো। মিটার বক্স হলো, আচ্ছা হ্যাঁ, ডিস্ট্রিবিউশন বক্সটা ক্রস আর মিটার বক্সটা হলো তোমার এরকম একটা কাইটের মতো। ওকে, সো আমরা যদি যাই এখানে তাহলে উল্টা হবে। ঠিক আছে, তো তোমাদের এই তারটা তখন এখানে আসবে। আমি জাস্ট এটাকে মুছে দিই তাইলে বেটার। ওকে, তাহলে এটা আমার মিটার বক্স আর এটা আমার মেইন ডিস্ট্রিবিউশন বক্স। তো মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে তোমার এসবি তে আসবে আর এটার সাথে এটা কানেক্টেড থাকে। সো এখানে দেখো বাইরে থেকে আরেকটা তার আসবে, যেটা হলো তোমার ওই বাইরের আউটসাইড ইলেকট্রিসিটি পোল থেকে আসে। যাই হোক আমরা এটা আরো দেখবো, একটা করিডোরের এক্সাম্পল আছে, সেটা আমরা পরে গিয়ে দেখবো। এখানে কত দেখি আমরা, এখানে তোমাদের আর তেমন কিছু নাই। আচ্ছা, এটার সুইচ বোর্ড ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা দেখতে হবে। তো সবার আগে আমার মনে হয় দূরের গুলা, ধরো SB2 কে আগে আঁকলে মনে হয় বেটার হয়। আমরা যদি SB2 টা আগে আঁকি, ধরো এটা হলো আমার SB2। SB2 তে কি কি কানেক্টেড? SB2 তে কানেক্টেড হলো তোমার A3, F2 এবং SS3 তিনটা, এবং SS3 হলো সুইচ বোর্ডের মধ্যে। সো এটার জন্য একটা সুইচ আসবে। আমরা যদি এখানে আঁকি, এটা হলো তোমার A3, ফ্যান যেহেতু ফ্যানের জন্য একটা রেগুলেটর দিতে হয়, রেগুলেটর দিয়ে F2, আর ফাইনালি এই সকেট দিয়ে এটা যেটা আসবে সেটা হলো তোমার SS3। এটা হলো সকেট এট সুইচ বোর্ড লেভেল। স্যার রেগুলেটরের সিম্বল দ্বারা হচ্ছে ফ্যানের যে সুইচ এবং রেগুলেটর উভয়কে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। দুইটা জিনিস থাকে। আবার বলো স্যার, ফ্যানের জন্য স্যার একটা সুইচ এবং রেগুলেটর দুইটা থাকে স্যার, দুইটাই এই আর দ্বারা বোঝানো একটা হচ্ছে। ফ্যানের জন্য আসলে একটা সুইচ লাগে না, সুইচ তো আমরা আলাদা দেখাচ্ছি তাই না? আমরা তো ফ্যানের সুইচটা আলাদা করেই দেখাচ্ছি। আমরা তো যদি সুইচটা না দিতাম তাহলে হয়তো বলতে পারতাম যে আর সিম্বল আমাকে রেগুলেটর এবং সুইচ দুইটাই বোঝাচ্ছে। আমরা যদি এটা সুইচ বোর্ড ডায়াগ্রামটা দেখি, রেগুলেটরটা হলো শুধুমাত্র রেগুলেটরকেই বোঝায় আর সুইচ আমরা আলাদা দিচ্ছি। ওকে, আচ্ছা, সো এখানে তোমার সুইচ বোর্ড 2 গেল, আর এবার আসি আমরা সুইচ বোর্ড 1। স্যার সকেটের জন্য আমরা এই হচ্ছে সুইচ দিচ্ছি কেন? কারণ আগের সকেটগুলো কিন্তু দূরে ছিল। দূরে কোনো সকেট থাকলে সেটার সুইচটা কিন্তু সুইচ বোর্ডে থাকে না, তাই না? ধরো তোমার ওই স্কার্টিং লেভেলে একটা সকেট আছে, সেটা কি তুমি সুইচ বোর্ড থেকে কন্ট্রোল করতে পারবা? এই রুমের দরজার সাথে যে সুইচ বোর্ডটা, সেটা দিয়ে কিন্তু কন্ট্রোল করবে না। বাট তারটা তোমার অবশ্যই সুইচ বোর্ড থেকেই পাওয়ারড হবে। এই সকেটের প্যানেলটা যদি দূরে কোথাও থাকে, যেমন তোমার যে এই সকেটটা বলবো, যে এই সকেটটা SS3, SS1 যেটা, SS1টা কিন্তু এই সুইচ বোর্ডের মধ্যে নাই, দূরে কোথাও। তো সেটার জন্য সুইচটা তার মধ্যে যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে সুইচটা থাকে, সেটা সুইচ বোর্ডে থাকে না। আর যেই সব সকেট সুইচ বোর্ডের মধ্যেই থাকে, কারণ সুইচ বোর্ডের মধ্যেও তো সকেট থাকতে পারে তাই না? তো ওই সব সুইচ বোর্ডের সকেটের যে সুইচগুলো সেগুলো তো এখানেই থাকবে। আর আমরা এখানে কোন কোন সুইচগুলো দেখাই, যেগুলো সুইচ বোর্ডের মধ্যে আছে সেই কয়টা সুইচ আমরা দেখাই এখানে। ঠিক আছে, সো যেহেতু এটার সুইচটা এটার প্যানেলের মধ্যে, যেটা সকেট সুইচ বোর্ড থেকে দূরে, সুইচ বোর্ডের মধ্যে না, এর জন্য আমরা এই SS1 এর জন্য দেখাবো না। এখানে আমরা যখন আসবো দেখাই, এখানে লাইট কয়টা আছে আমার, এখানে A1, A2, D1। সো তিনটা লাইটের জন্য আমরা প্রথমে তিনটা দিয়ে দিই। এটা হলো A1, এটা হলো তোমার A2, আর এটা হলো তোমার D1। তিনটা দিয়ে দিলাম। ওকে, একটা ফ্যান আছে, ফ্যানের জন্য আমরা রেগুলেটর সহ দিব। সো এটা হলো রেগুলেটর।
এটা হলো F1, তাই তো? সো 4টা লাইট গেল, ফ্যান গেল, এখন 3টা সকেট বাকি। 2টা সকেট হলো কিন্তু, আচ্ছা 2টা সকেট কিন্তু দূরে, একটা হলো SS1 আর TS1, এগুলো তোমার স্ট্রেইট যাবে। SS1 এবং TS1 এগুলো তোমার একদম স্ট্রেইট আসবে। কেন এগুলোর মধ্যে সুইচ আসে নাই সেটা কি তোমরা বুঝতে পারছো নাকি বলো? এটার মধ্যে কেন সুইচ আসে না? প্যানেলের মধ্যে, তার নিজস্ব প্যানেল যেটা দূরে সেখানে, এর জন্য আমরা এখানে সুইচ দেখাবো না। আর ফাইনালি যে SS2 যেটা, সেটা আসলে তার মধ্যে সুইচ আসবে। আচ্ছা তো SS2, ঠিক আছে? আমরা যদি একটু খেয়াল করি যে ডায়াগ্রামটা দেখি তোমাদের, এই যে দেখবে এখানে, আচ্ছা এখানে আবার একটু ডিফারেন্ট ভাবে দেখাচ্ছে। এখানে আবার এখানে একটা সুইচ দেখাই দিয়েছে, এটা হবে না অ্যাকচুয়ালি। ওকে, SS1 এর জন্য আসলে সুইচ আসা উচিত না। এই যে SS1 যেটা, সেটার জন্য আসলে সুইচ আসা উচিত না। ওকে, তো আমরা এইভাবে ফলো করব। আচ্ছা ফাইনালি লাস্টে হলো তোমার সুইচ বোর্ড 1 থেকে সুইচ বোর্ড 2 কে আমরা এই পাওয়ার করছি, তাই না? এই যে এই C3 এর একটা অংশ সুইচ বোর্ড 2 তে গেছে, যেটা C2 এর মধ্যে একটা অংশ আছে, তাই না? C3 C2 হয়ে এখানে গেছে। তো সেই তারটা আমার এখানে আবার দেখাইতে হবে যে সুইচ বোর্ড কে কোন দিকে পাওয়ার হয়েছে। এটা আসলে কোনো ডিরেকশন দেওয়া হয় না, জাস্ট এভাবে একটা তার দিয়ে দেওয়া হয় এবং এই এটাকে লেবেল করে দিতে হয়। এই তারটা কি? এটা আসলে আমি ধরে নিচ্ছি যে আমার সুইচ বোর্ড 2 তে, যেহেতু আমি সুইচ বোর্ড 1 থেকে C7 ইউজ করতেছি, প্রত্যেকটাই 1.5 mm স্কয়ার, তাই তো? আমি ধরে নিচ্ছি যে আমার সুইচ বোর্ড 2 তে যে 3টা লোড, এগুলো আসলে টোটাল 5 অ্যাম্পিয়ার এক্সিড করে নাই, কারণ কোনোটাই হেভি লোড না। প্রত্যেকটা যদি 0.5 অ্যাম্পিয়ার করে নেয় তাহলে কত হবে? তুমি যদি তিনটাই চালাও 0.5 করে নিলেও ম্যাক্সিমাম 1.5 অ্যাম্পিয়ার যাবে তিনটার জন্য, তাই তো? আর এই হিসাবটা কিন্তু আমরা তোমাদের ওই দিন দেখালাম একটা ফ্যানের রেটিং কত হয় নরমালি। একটা ফ্যানের ধরো 50 ওয়াট রেটিং হয় এবং এটা চলে হলো 220 ভোল্টে। তার বিরুদ্ধে কতটুকু কারেন্ট যাওয়া উচিত? এটা একটা রেজিস্টিভ লোড ধরে নিই, এখানে কোনো ইন্ডাকটেন্স নাই। সো P সমান VI করলে এখানে 50 ওয়াট, এখানে হলো 220 ভোল্ট, আর এখানে ইনটু I, তাহলে কারেন্টটা অনেক কম, তাই না? কারেন্টটা লেস দেন কত হবে? 0.25 এর থেকেও কম, 4 ভাগের না 50 আর 200 চিন্তা করলে লেস দেন 0.25। তো তোমার আসলে তিনটাই অ্যাপ্লায়েন্স একসাথে চালালেও তোমার 1.5 অ্যাম্পিয়ারের উপরে যাবে না। সো এই জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি? 2 × 1.5 mm স্কয়ার তার ইউজ করতে পারি। এটা আমার 5 অ্যাম্পিয়ার রেটিং এর তার, ঠিক আছে? এটা দেখাই দিতে পারো। ফাইনালি এটা এখানে কোনটা পাওয়ার হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে, এইটা নাকি এইটা? আমরা এখানে যেভাবে আঁকছি সেখানে অবশ্যই কি এইটা মেইন, তাই না? সো SB1 কে আমরা এভাবে ট্যারো দিয়ে দিই, এটা চলে যাবে মেইন ডিস্ট্রিবিউশন বক্সে। এইটাই তোমাদের এখানে সুন্দর করে পুরোটা আঁকা আছে। SB2 দেখানো হচ্ছে, SB1 এখানে এই কানেকশন, এখানে কোনোটাতে আসলে মেইন ডিস্ট্রিবিউশন বক্সের তারটা দেখানো হয়নি। রিজনটা হলো যেহেতু আমরা কন্ডুইট ডায়াগ্রামে কোনো মেইন ডিস্ট্রিবিউশন বক্স দেখাচ্ছি না, এই জন্য দেখানো হয়নি। বাট তোমাদের আসলে ফুল পিকচারটা আমি দিচ্ছি, সেটা হলো একটা তার যাবে আর কি মেইন ডিস্ট্রিবিউশন বক্সে। ওকে, সো এখানে আপাতত এই স্লাইডে তেমন কিছু নাই। এখানে একটা 2 রুমের এক্সাম্পল আছে, তোমরা এটা একটু বাসায় ট্রাই করবা। আচ্ছা এখানে কি আমি এই তারটা দেখানো হয়েছিল, এই তারটা এখানে দেখাইছি। তো তোমরা এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো। দুইটা রুমের একই রকম অ্যাপ্লায়েন্স গুলো একটু ডিফারেন্ট ভাবে ছিটানো, ছড়ায় ছিটায় দেওয়া। এখানে ডিফারেন্সটা কই দেখি আমরা? ডিফারেন্সটা হলো তোমার ফ্যান আছে, টিউব ফ্লোরোসেন্ট, এগুলো সবই আমরা পাইছি। টিভিটাকে তোমার এখান থেকে এখানে সরায় নিয়ে আসা হয়েছে, তাই তো? আর তোমার এই রুমে আরো লাইটিং দেওয়া হয়েছে, বাট এই রুমে দুইটা নতুন লাইট দেওয়া হয়েছে, সেটা হলো এই যে L1 L2 গুলো। L1 L2 গুলো কি লাইট বলো তো? এগুলো ডেফিনিশন কি হবে বলো? সিলিং মাউন্টেড লাইট স্যার। সিলিং মাউন্টেড, তাই তো? মানে আমরা এতদিন পর্যন্ত ওয়াল ব্র্যাকেট লাইট আর ওয়াল মাউন্টেড লাইট পড়েছি। এলটা হলো যে এইগুলো হলো সিলিং মাউন্টেড, ওয়াল মাউন্টেড না, সিলিং মাউন্টেড, ঠিক আছে? যদিও আমরা এই টার্মটা ছিল না আমাদের এখানে, কিন্তু আমরা যখন লাইট পড়েছিলাম লাইটের জন্য আমরা ওয়াল মাউন্টেড এবং ওয়াল ব্র্যাকেট এগুলো দেখছি, বাট সিলিং মাউন্টেডও তো পসিবল, তাই না? সো এটা হবে সিলিং মাউন্টেড। তোমরা যখন লেজেন্ডে লিখবা অবশ্যই সিলিং মাউন্টেড লাইট লিখবা। ওকে, আচ্ছা এই বাকি জিনিসগুলো আসলে এগুলো রিপিটেড, তোমাদের আগের জিনিসগুলাই তোমাদেরকে আঁকার জন্য দেওয়া আছে। স্যার আপনি বলছিলেন স্যার সিলিং এর লাইট গুলো স্যার মানে কে দিয়ে লিখতে আর কি, কিন্তু ওইখানে দেখলাম এল দিয়ে লেখা আছে স্যার। এল এটা তোমার উপর আর কি, ডিজাইনারের উপর।
আরেকটা এক্সাম্পলে দেখবা কে দিয়ে দেওয়া আছে, সমস্যা নাই। আবার দেখবা যে এরকম যে তোমার রুমের ভিতরের গুলো এল দেওয়া, করিডোরের গুলো কিন্তু সিলিং মাউন্টেড। এখানে তো একটা করিডোর আছে, করিডোরটা ধরো তোমার এইভাবে দেওয়া আছে, এখানে করিডোরের লাইট গুলো আবার দেখবা যে কে দিয়ে দেওয়া। এখন ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো তোমার সিলিং, ঘরের ভিতরে সিলিং লাইট আর করিডোরের ভিতরে সিলিং লাইট অবশ্যই আলাদা হবে, তাই না? কারণ ঘরের ভিতরে হয়তো তুমি একটু বেশি উজ্জ্বল লাইট লাগাবা না, লাইটিং বাড়ানোর জন্য। আর তোমার করিডোর হয়তো অত উজ্জ্বল লাইট দিয়েও লাভ নাই, তাই না? তুমি তো ওখানে বসে পড়বা না, পড়াশোনা করবা না, তোমার মানে যেখানে তুমি থাকবা সেখানে অবশ্যই তোমার লাইট বেশি দিতে হবে। সো এখানে এল আর কে দিয়ে তখন দেখবে আলাদা করা হয়েছে, যে বাসার ভিতরের সিলিং মাউন্টেড গুলাকে এল দিয়ে বোঝাচ্ছে, আর ওগুলাকে তুমি তো চাইলে ডেফিনেশনে বলে দিবা, কোনো সমস্যা নাই এখানে, ঠিক আছে? এগুলো স্যার এখানে সুইচবোর্ড 1 এর পজিশনটা কি ঠিক আছে স্যার? এখানে দিতে পারো, সমস্যা নেই, হয়তো দরজার একটু পাশে দিয়েছে আর কি। এখানে দেওয়া যায়, আবার এখানেও দেওয়া যায়। তো তোমাকে যদি এখানে দিয়ে দেয় তুমি এটা করতে পারবে না, বাট তোমাকে যদি নিজেকে ডিজাইন করতে হয়, যে তুমি যদি নিজে ফিক্সচার গুলো তুমি ডিজাইন করে বসাও, তখন তুমি হয়তো চাইলে এই ওয়ালে দিতে পারো, এই যে এই ওয়ালটাই, এই ওয়ালটাই দিতে পারো। স্যার সকেটের সময় এসএস বলতে কি ওটা স্কার্টিং লেভেল বোঝাচ্ছে? না না, এসএস বলতে সকেট এট সুইচবোর্ড লেভেল, আর সকেট এট সুইচবোর্ড, আর এসটি হলো সকেট এট টেবিল হাইট, আর টিএস হলো তোমার সকেট এট স্কার্টিং লেভেল ফর টিভি, ঠিক আছে? বা টিভির জন্য 2 অ্যাম্পিয়ার 2 পিন 5 অ্যাম্পিয়ার টিভি সকেট, বা সকেট এট স্কার্টিং লেভেল ফর টিভি, যেভাবে বলো আর কি। এগুলোকে অবশ্যই লেজেন্ডে লিখে দিবে এগুলোর মানে কি, ঠিক আছে? ধরো A1 L1 এগুলো তোমাকে লিখতে হবে যে এ সিরিজের গুলা মানে কি। এ লাইটটা দিয়ে এ, এটাকে বলবে না, ডেফিনেশনটা কি? এটা হলো তোমার ওয়াল ব্র্যাকেট লাইট এট লিন্টেল লেভেল। তারপরে এল এর জন্য এগুলোকে ডেফিনেশনে বলে দিবা, এটা হলো সিলিং মাউন্টেড লাইট। সো আপাতত আমি তোমাদের স্যার এখানেই স্যার এর আগের एग्जांपलটা হচ্ছে সুইচ বোর্ড 1 আর সুইচ বোর্ড 2 এর মাঝে 2 ইনটু 1.5 মিলিমিটার করে দিয়েছিলেন, তাহলে ওখানে C1 লিখে দিলেও তো হতো স্যার কি? হ্যাঁ C1 হতো, সমস্যা নাই, তুমি C1 আচ্ছা, লিখতে পারো। সুইচ বোর্ড ডায়াগ্রামে আমরা আসলে দেখো তোমার কন্ডুইট ডায়াগ্রামে কিন্তু লেজেন্ড থাকবে, তাই না? C1 C2 C3 C7 সবগুলা এটা থাকবে হলো কন্ডুইট ডায়াগ্রামের জন্য। আর তুমি যখন সুইচ বোর্ড ডায়াগ্রামে যাবা তখন কিন্তু কোনোটা ডেফিনেশন দেওয়া নাই, সি গুলো কি কোথাও আছে নাই। তো এর জন্য আর তোরা পুরোপুরি একটার জন্য আর C1 লেখেনি, পুরোপুরি ডিরেক্টলি লিখে দিছে 2 ইনটু 1.5 মিলিমিটার স্কয়ার। আর যখন কন্ডুইটে যাব আমরা প্রতিবার এরকম 2 ইনটু করে লেখাটা আমাদের জন্য ফিজিবল না, অনেক জায়গা লাগে, তাই না? এর থেকে আমাদের এরকম লেটার ইউজ করাটা আমাদের জন্য সুবিধাজনক। এর জন্য কন্ডুইটে আমরা ছোট ফর্মে ইউজ করি এবং সেগুলোকে নিচে লেজেন্ডে লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন আমরা হয়তো সুইচবোর্ড ডায়াগ্রামের সময় ওই সুইচবোর্ড ডায়াগ্রামের সময় যে রেগুলেটর দিচ্ছেন ওটা তো স্যার সুইচবোর্ডেই থাকে না? রেগুলেটর, হ্যাঁ হ্যাঁ ওটা তো সুইচবোর্ডেই থাকে, তাই না? সুইচবোর্ডেই থাকে সেটা। যে দেখো তোমাদের ফ্যানের যে কয়টা, এই যে এখানে দেখাচ্ছে এই জিনিসগুলো হলো সুইচবোর্ডের মধ্যে আছে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা সুইচবোর্ডে পাবা। এখানে গেলে একটা ডিফারেন্সটা হলো তোমার এই যে S1টার এখানে সুইচটা আসা উচিত না, সেটা স্ট্রেট লাইন হবে, কারণ তোমার S1টা কিন্তু দূরে, S1টা তোমার এখানে অনেক দূরে ছিল। সো আমরা শুধুমাত্র তার পাঠাবো, এটার কোনো সুইচ আসলে এখানে থাকবে না। আর এটার মানে হলো তোমার এই দূরের সকেট কিন্তু তোমার সুইচ এখানে, তুমি একটা জিনিস কানেক্ট করলে, এখানে মোবাইল চার্জ দিবা সাপোজ, কানেক্ট করলা, তোমাকে আবার এখানে হাইটে আসতে হবে সুইচটা অন করার জন্য, এটা ফিজিবল না। এগুলোর সুইচ আসলে ওদের অনবোর্ড প্যানেলের মধ্যেই থাকার কথা, সো তোমাদের তখন সুইচটা এখানে থাকবে। আচ্ছা, আমরা একটু যদিও এক্সাম্পলটা শুরু করবো না, একটু জাস্ট বলে দিই, আমাদের আগামী দিনে একটু বড় বড় এক্সাম্পল আছে, আমরা একটু কিছু পয়েন্ট আলোচনা করতে চাচ্ছিলাম, এটা আছে সম্ভব না, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। এরকম একটা বড় রুম, এটার জন্য একটু সময় লাগবে, পুরো একটা 30 থেকে 45 মিনিটসের মতো লাগবে পুরো জিনিসটা নিয়ে আলোচনা করতে। এই ডিজাইনটা তোমাদের আরো কয়েকবার রিপিট করাবে একটু ভ্যারিয়েশন এনে এনে। এটা একটা ধরো 3 রুম, তার সাথে আরো 2টা, এগুলো আসলে কি এটা আমরা দেখবো আগামী দিনে। এখানে অনেক কিছু নতুন পাবো, যেমন এখানে তোমার ফ্যানের সাথে 2টা সিলিং মাউন্টেড লাইট আছে, এগুলো তো আগেও পেয়েছি আমরা, টিভি সকেট এর টেবিল হাইট, এই জিনিসগুলো আমরা আগেও পেয়েছি। এখানে তোমার সুইচ বোর্ড টোটাল কয়টা তাহলে? 1 2 3 4 5, 5টা সুইচ বোর্ড।
এটার জন্য আমরা দেখবো কিভাবে আঁকতে হয় পুরো জিনিসটা। এখানে আবার একটা নতুন জিনিস আসছে, এটা কি? এটা কেউ জানো এটা কি? এটা হলো এক্সস্ট ফ্যান, ঠিক আছে? এক্সস্ট ফ্যানের তোমরা সিম্বলটা দেখবে এরকম ক্রস করে দেওয়া। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন যে মানে বাস্তবে যদি কি স্যার যদি দুইটা লোড কানেক্ট করে এখানে স্যার তিনটা ওয়্যার ইউজ করে, মানে একটা ওয়্যার স্যার দুইটা লোডের মধ্যে যায় আর প্রত্যেকটা লোড থেকে আরেকটা করে ওয়্যার আসে, মানে তিনটা দিয়ে কানেক্ট করে ফেলে দেখি অনেক জায়গায়, চারটা ওয়্যার ইউজ না করে। আচ্ছা সেটাও করা যায়, ঠিক আছে? এখানে তোমাদের আপাতত আমরা যেভাবে শেখাচ্ছি সেটা হলো নরমাল ওয়েতে। ওই তুমি যেটা বলছো সেটা হলো তোমার সেটাও করা যায়, বাট ওই যে প্রবলেমটা কি বললাম যে ওই ওয়্যারটা যেটা দিয়ে তুমি সবগুলোকে কমন টানতেছো, ধরো লাইভ গুলা, আমি যেটা তুমি যেটা বলছো সেটা আমি বুঝছি যে তোমার ধরো ওই যেটা লাইভ আর নিউট্রাল, তো নিউট্রালটাকে সবার জন্য কমন রেখে দেয়, লাইভটাকে আলাদা আলাদা লাইভ দেওয়া হয়, কারণ আলাদা আলাদা লাইভের জন্য আলাদা আলাদা সুইচ থাকবে, ঠিক আছে? যে তোমার কথাটা আমি বুঝছি, আমি যদি একটা সুইচ বোর্ড ডায়াগ্রামে যাই, ধরো এই সুইচ বোর্ড ডায়াগ্রামটা প্রত্যেকটা ধরো লাইভ ওয়্যার আমি দেখাচ্ছি, প্রত্যেকটা তো আবার নিউট্রাল আসবে তাই না? এখান থেকে একটা নিউট্রাল ওয়্যার রিটার্ন পাথ প্রত্যেকটাকে হচ্ছে তুমি একটা কমন তার দিয়ে কানেক্ট করে দিলা, কানেক্ট করে দিয়ে সেগুলোকে ধরো সুইচ বোর্ডে পাঠিয়ে দিলাম, তাই তো? সেটা তুমি বলতেছো, সেটাও পসিবল, কিন্তু প্রবলেম হলো তোমার এই তারে যদি কখনো সমস্যা হয় প্রত্যেকটা লোডই কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই না? আমরা ওই জিনিসটা চিন্তা করে আর কি দিচ্ছি না, করা তো যায় তাই না? করা তো যায় অবশ্যই, কিন্তু আমরা আপাতত এই ডিজাইনিং এ আমরা ওভাবে করব, ঠিক আছে? যে তিনটা ওয়্যার দিয়ে দুটো লোডকে পাওয়ার করব না, দুটো লোডকে পাওয়ার করার জন্য চারটা ওয়্যার ইউজ করব। তোমার যে কথাটা সেটা হলো এইভাবে যে প্রত্যেকটা লাইভ ওয়্যার এই পর্যন্ত আসবে, এসে লোডটাকে পার করে যখন আবার রিটার্ন ওয়্যারটা সেটা সবগুলোর কমন করে দিচ্ছ, কমন করে সেটাকে আবার পাঠিয়ে দিচ্ছ সুইচ বোর্ডে। আচ্ছা, সো আমরা তাহলে আপাতত এখানেই ক্লাসটা শেষ করি, এখানে তোমাদের এই জিনিসটা শুরু করবো আগামী দিন, কারণ এটা নিয়ে অনেক কথা বলতে হবে। আচ্ছা, তোমাদের শেষ করার আগে আরেকটা জিনিস দেখাই, তোমাদের ক্লাস টেস্টের মার্কগুলো একটু দেখো। ক্লাস টেস্ট 2 তোমরা অনেকেই ভালো করেছো, বাট 3 তে হয়তো তোমাদের কোনো কারণে সমস্যা হচ্ছে। এখানে দেখো, দেখা যাচ্ছে এটা হলো তোমাদের ক্লাস টেস্টের মার্ক 2 এবং 3। এখানে আবার কয়েকজন অ্যাবসেন্টও ছিল, তো যারা অ্যাবসেন্ট ছিল তারা অবশ্যই বাকিগুলো ঠিকমতো অ্যাপিয়ার করবে। সিটি ক্লাস টেস্ট 4 তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, সেটা অবশ্যই তোমরা জমা দিবে। ক্লাস টেস্ট 2 এর কোশ্চেনটা তোমাদের জন্য ইজি ছিল, বাট 3 টা একটু কঠিন করা হয়েছে, কারণ তোমাদের হয়তো টার্ম ফাইনালে এরকম টাইপের কোশ্চেন দুই একটা আসে কঠিন। তোমাদের যদি ওগুলো প্রবলেম পারো অবশ্যই, তাহলে ইজি গুলোও তোমরা ভালো মতনই পারবে, ঠিক আছে? তো আপাতত আমি তোমাদের ক্লাসটা এখানে সবার যারা যারা প্রেজেন্ট আসো তারা তো দেখতেই আছো, আপাতত তোমাদের এখানেই ক্লাসটা শেষ করছি। নেক্সট দিনে আমরা একটা বড় প্রবলেম দেখবো, এটা হয়তো আমাদের আগামী আরো 2টা ক্লাস লাগবে এই কন্টেন্টগুলো শেষ করতে, তোমাদের আরো 2টা থেকে 3টা, মানে আমরা চেষ্টা করবো আগামী উইকেই তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়া। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমি এখানেই ক্লাসটা শেষ করে দেবো। সবাইকে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।